আসসালামু আলাইকুম। ওয়েস্টার্ন ইউরোপে হাঁসের মাংস খাওয়া হারাম। হারাম মানে কি? পাবেন না। আপনি এখানে ঘোড়ার মাংস পাবেন, তারপর গরুর মাংস পাবেন, খাসির মাংস পাবেন, ল্যামের মাংস পাবেন, বাট হাঁসের মাংস পাবেন না, কবুতরের মাংস পাবেন না। এই দেশে এটা হারাম। বাংলাদেশেও যদ্দূর জানি হাঁস বিক্রি করা হারাম, যদিও বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, হাঁসের মাংস বিক্রি হচ্ছে বা হাঁস বিক্রি হচ্ছে, এটা কিন্তু অবৈধ আমার মনে হয়। এই হাঁসের মাংসটা নিয়ে এখন বাংলাদেশ তোলপাড়। কেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়া হাঁসের মাংস খাইতে নীলা মার্কেটে গেছিল, বা না পাইলে ওয়েস্টার্নে গেছে। এখানে কিন্তু একটা কথা অনেকেই বলতেছে যে উনি ওয়েস্টার্নে হাঁসের মাংস খাইতে যাইতেন। না না না, উনি বলছেন হাঁসের মাংস খাইতে আমি যাইতাম নীলা মার্কেটে, কিন্তু না পাইলে এসে ওয়েস্টার্নে ডিনার করতাম। কেন এই কথাটা বললো? ওয়েস্টার্নে ডিনার করতে এত পয়সা কই পাইলো সে? আরে ভাই, এইটা কোনো কথা হইলে? একটা মন্ত্রী পর্যায়ের লোক মাঝে মধ্যে ওয়েস্টার্নে খাইবো, এইটা নিয়ে আপনাকে চলে? আপনারা অনেকেই কইতেছেন আমি তো ভাই খাইতে পারি না, আমার তো সেই ক্ষমতা নাই। মাসুদ কামাল সাহেব সেদিন বলেই হলাইলো যে আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চেয়ে বেশি টাকা কামাই, তারপর আমি ওয়েস্টার্নে যাইতে পারি না। যাইতে না আটটা লাগে, বুঝছেন? কলজা লাগে। পয়সা তো খালি ব্যাংকে ঢুকাইবেন, আর আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চেয়ে বেশি পয়সা কামান কোন হিসাবে রে ভাই? সাংবাদিকতা কইলে কয় টাকা কামাইতেন আপনি? এখন বলতে পারেন যে আপনি এখন ওই ইউটিউব করেও মা এ কি বৃষ্টি আইতেছে ভাই গো, বৃষ্টি আইসে বললো, ওফো বাসায় যাই, বাকিটা পরে কমু। প্রচন্ড বৃষ্টি নেমে গেল, তারপরে কি করবো, বাসায় আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম। তো যে জায়গায় ছিলাম সেটা হলো আমাদের সেই প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল। উনি খাইতে পারে না, ওনার মানে ওয়েস্টার্নে খাওয়ার মতো পয়সা নাই। মানে ওনাদের ভাবসাব ছিল মনে হয় ওয়েস্টার্নে ঢুকলেই লক্ষ লক্ষ টাকা লাগে। আবার দেখেন মুস্তফা বিন সাহেব বলতেছে উনি নাকি ওয়েস্টার্নের খবর নিচ্ছে বা ওয়েস্টার্নে গেছে, একটা পানির বোতলের দাম লাগে 600, 500, 600 টাকা। কিন্তু আমি যত জানি একটা পানির বোতলের দাম 250 টাকা, সেটা 600 টাকা বাড়াই দিচ্ছে। মানে মানুষকে বিভ্রান্ত করতেছে যে ওয়েস্টার্ন হোটেলে গেলে যদি একবেলা খায় আসিফ, তাহলে তার খরচা হবে অলমোস্ট 25 থেকে 30 হাজার টাকা। তো এগুলো কেন করে আমি জানি না। আসল ঘটনা বাদ দিয়া তারা ওয়েস্টার্ন নিয়ে পড়ছে। ওইখানে যে আপনার ইসেরে আটকায় রাখছে, মানে মব সৃষ্টি করে জালে আলম উপরে আটকায় রাখছে, এখানে কিন্তু কেউ কোনো কথা বলে না, না কি আটকায় রাখছে, কেন আটকায় রাখছে, এইগুলো কোনো আলাপ নাই। আলোচনা হইলো হাঁসের মাংস ওয়েস্টার্ন। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হইলো যে এই সমস্ত ইউটিউবাররা কথাবার্তা বলতেছে, দ্যাট ইজ not a very important thing for the people of Bangladesh. কিন্তু একজন দায়িত্বশীল লোক যখন এইগুলো নিয়ে কথা বলে, তখন এটা কিন্তু মানুষের চোখে পড়ে এবং মানুষ ওইটা নিয়ে ভাবে। সেরকম দায়িত্বশীল লোক একজন আমাদের আমদানিব রহমান পার্থ সাহেব পরশু রাতে, মানে আপনারা আজকে দেখতেছেন, আমি গতকালকে ভিডিওটা করছি, পরশু রাতের বেলায় একটা স্ট্যাটাস দিয়েছে যে আগে ভাত পাইতাম না ক্যান্টিনে, এখন হাঁসের মাংস খুঁজি ওয়েস্টার্নে। এই ধরনের দেখছেন আপনারা, ছন্দ মিলাই দিচ্ছে। এটা যদিও তার কথা না, এটা কেউ একজন লিখছিল, আমি দেখছি যে কমেন্টে লিখছিল, ওখান থেকে উনি পিক করছেন। এই কথাটা কি তার মুখ দিয়ে মানায়? আমদানিব রহমান পার্থর মতো একজন সজ্জন ব্যক্তি, যিনি বাংলাদেশে এই ইয়াংদের আইডল, যিনি বাংলাদেশে একজন মানে সুপরিচিত ব্যক্তিত্ব, উনি যখন এই একটা দলের প্রধান, বিজেপির প্রধান, উনি যখন এই সমস্ত কথাবার্তা বলেন, সেটা মাইনে নেওয়া যায় না। কারণ কি, পার্থ সাহেব, আপনার কথায় মনে হচ্ছে আপনারাই পৃথিবীতে সোনার চামচ মুখে দিয়ে পয়দা হয়েছেন, আপনারাই শুধু ওয়েস্টার্নে যাবেন, আপনারাই শুধু শেরাটন আর ইন্টারকন্টিনেন্টালে আর সোনারগাঁয়ে যাবেন, আর কেউ যেতে পারবে না। এই মন মানসিকতা থেকে বেরোন। আরে ভাই, আপনি আজকে তো বড় বড় গল্প করেন, আপনার বাবার সম্পর্কে কি কম বদনাম আছে বাংলাদেশে? এই জেনারেশন হয়তো জানে না, আমরা তো জানি। আপনার আব্বা যখন মিনিস্টার ছিলেন, আব্বা যখন ঢাকা সিটির মেয়র ছিলেন, উনি দুর্নীতি করেন নাই? উনি কাজী জাফরের সময় যখন চিনি নিয়ে উনি দুর্নীতি করেন নাই?
ওনার দুর্নীতির কথা মানুষ জানে না। আপনারা তো ছিলেন জমিদার বংশের মানুষ, আপনার বাবা বা দাদারা বালিয়া, সেই ভোলার বালিয়া নামে একটা জায়গার জমিদার ছিল। এই জমিদার থাকার পরে কেন আপনার বাবা দুর্নীতি করতে গেলো, কেন এত পয়সার দরকার হলো? আপনি কি আপনার আব্বাকে ব্যারিস্টারি পাস করে কোনোদিন জিজ্ঞেস করছিলেন, আব্বা তোমার সম্পর্কে মানুষ এত কথা বলে কেন? বলেন নাই, জিজ্ঞাসা করেন না। নিজের উপরে যখন থাকে তখন কেউ জিজ্ঞাসা করেন না। ইভেন কি আপনি এত বড় একজন মানে প্রতাপশালী রাজনীতিবিদ, আপনি কখনো সেই পাথর চুরি নিয়ে কথা বলেন? আপনি কখনো ইট দিয়ে যখন কাউকে থেতলায় ফেলায় তখন কথা বলেন? আপনি কি কখনো তারাগঞ্জে যখন দুজন মানুষের মায়েরা ফেলায় তখন কথা বলেন? হ্যাঁ, আপনি কথা বলছেন আওয়ামী লীগের সময়, কারণ তখন আপনার ক্ষমতা ছিল। যে যেভাবে বোঝা আওয়ামী লীগের সময় একমাত্র আপনি সংসদে দাঁড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন। কেন বলতেন? মানুষ বুঝে না তো এগুলা। ওরা তো জানে না যে শেখ হাসিনা আপনার খালা হয়। ওরা তো জানে না, অনেকেই জানে না যে শেখ হেলালের মেয়েকে আপনি বিয়ে করছেন। আপনি শেখ পরিবারের একজন মানুষ, সারা জীবন শেখ পরিবারের মানুষ হওয়ার পরেও আওয়ামী বিরোধী রাজনীতি করে পপুলারিটি দিচ্ছেন। আপনাকে বেসিক্যালি গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছিল, তুমি একমাত্র মানুষ বলে যাও। আপনার মতো কথা কিন্তু তখন কেউ বলতে পারে নাই। যারাই বলছে তারাই শিকার হয়েছে, তারাই জেলে গেছে। আপনি কখনো জেলে নেন? হ্যাঁ, আপনার জেলে গেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেষের দিকে কয়েকদিন। যেটা না নিলে হাসিনা ধরা পড়ে যায় যে সেটার আত্মীয়কে আপনার বেশ ছাড় দিচ্ছে, এই জন্য আপনাকে নিয়েছিল। এবং নেওয়ার পরে আপনি কি পরিস্থিতিতে ছিলেন সবাই জানে, সবাই জানে। আপনার মতো একটা মানুষ যে আপনার ভিতরের খবর অনেকেই যারা জানে না, সেটা মানুষকে জানান দিয়ে এই সমস্ত কথাবার্তা বলে। আপনি একটা সম্মানের জায়গায় আছেন, একটা পার্টি প্রধান, আপনার মুখে এই ধরনের কথা মানায় না। আপনার মুখে এই ধরনের কথা মানায় না। আপনি কমেন্টস গুলা যায় দেখেন, আমি দুই একটা কমেন্টস পড়ি বন্ধুরা, কি পরিমাণ মানুষ আপনার বিরুদ্ধাচরণ করছে। কিছু কিছু কমেন্ট আছে বলছে যে হ্যাঁ রহমান পার্থ সাহেব ঠিকই বলছেন, কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট ছিল আপনার বিরুদ্ধে। দুই চারটা পড়ি শুনেন। এখানে এমনি জেসার লিখেছেন, পার্থের কথা হলো গরিব যেন ধনী না হয়, পার্থ সবসময় সুবিধা ভোগ করে আসছে, এই জন্যই অন্যকে ভালো অবস্থানে দেখলে হিংসা হয়। আসিফ তার যোগ্যতাতে এখানে উঠে এসেছে। এখন ঘটনা হচ্ছে আসিফ ওয়েস্টার্নে খাইতে গেছে, এবং সে কখনোই বলে না ওয়েস্টার্নে হাঁসের মাংস খাইতে যায়। সে যায় লীলা মার্কেটে। লীলা মার্কেটে হাঁসের মাংসের দাম এমন কিছু না, ওটা একটা মন্ত্রী পর্যায়ের লোক খাইতেই পারে, আর বাসে দিয়ে একদিন ওয়েস্টার্নে খাইতেই পারে। সেইটাকে নিয়ে আপনার মতো একটা মানুষ এই ধরনের কন্টেন্ট বানানো কি ঠিক? একবার ভাববেন। কারণ আমাদের দেশের মানুষের কারোই ব্যাকগ্রাউন্ড 100% পারফেক্ট নাই। যত লোক আছে বাংলাদেশে, যত রাজনীতিবিদ আছে, কেউই 100% সৎ নয়। কাজে এগুলো বললেন না। দেখেন আরেকজন কমেন্ট করছে, ট্রাভেল এরিয়া, তার মানে পার্থরা চায় না কেউ বড় হোক, সে যা ইনকাম করে এটা দিয়েও খাওয়া সম্ভব ওয়েস্টার্নে। কি অদ্ভুত সমালোচনা। তারপরে ওইখানে আরেকজন লেখছে কামরুল 2013, আপনি বড় লোক তাই গরিবকেও ভালো অবস্থানে দেখে হিংসা হচ্ছে আওয়ামী পরিবারের এই লোকের। আপনি যে আওয়ামী পরিবারের সবাই তো জানে রে ভাই, আপনি যেভাবেই বুঝেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, এগুলো যে বাড়ানো ছিল এগুলো সবাই জানে। এফডি ফালো লিখেছেন, হাঁস কি সোনার হাঁস? এতই মূল্যবান খাদ্য যা খাওয়ার সামর্থ্য বাংলাদেশের মানুষের নেই? কথা বলার একটা যুক্তি থাকা উচিত। তার পিছনে আরেকজন উত্তর দিয়েছেন, এরা ভাই সবসময় বাংলাদেশের সুবিধা ভোগ করে আসছে, তো এখন অনেকে ভালো অবস্থানে সেখানে দেখলে হিংসা হয়। আরেকজন বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, বিশ্বাস করবেন না ম্যাক্সিমাম কমেন্টস আপনার বিরুদ্ধে। কেন আপনি সমালোচনায় যাচ্ছেন? কোনো লাভ হচ্ছে আপনার? যে আপনার পপুলারিটি বাড়ছে না কমছে? আরেকটা শোনেন, দি স্পেশাল গাই লিখেছেন, ধন্যবাদ পার্থ ভাই। উপদেষ্টা আসিফ একদিন হোটেল ওয়েস্টার্নে গেলে তোমরা প্রশ্ন করো এত টাকা কই পায়, কিন্তু যদি আমি প্রশ্ন করি তোমাদের নেতা তারেক রহমান এত বছর ধরে লন্ডনে থাকছে, এই টাকা কই থেকে পাইছে, তখন তোমরা কি উত্তর দিবা? আসিফ তো উপদেষ্টা হিসেবে রাষ্ট্র থেকে বেতন পায়, সেই টাকা দিয়ে তিনি খেতে বা ঘুরতে পারেন, কিন্তু তারেক রহমানের আয়ের উৎস কি সেটা কি বলতে পারবে? আশা করি পার্থ ভাইয়া এই প্রশ্নটা উত্তর দিবেন বা এরকম কিছু। এরকম অজস্র
কমেন্টস আপনার বিরুদ্ধে, আপনার ফরে লিখেছে, অনেকেই লিখেছে পার্থ ভাই ঠিকই বলেছেন, পার্থ ভাই ঠিকই বলেছেন, মানে এর সংখ্যা 10%, 90% লোক আপনাকে নিয়ে সমালোচনা করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো বাংলাদেশের অনেক মানুষই জানে না এখন পর্যন্ত যে আপনি নাজিবুর রহমান মঞ্জু সাহেবের ছেলে। নাজিবুর রহমান মঞ্জু সাহেবের কি অতীত ছিল, নাজিবুর রহমান মঞ্জু সাহেব কি কি করেছেন বাংলাদেশে, এই জেনারেশন জানে না। তার জন্য তারা আপনাকে এত রেসপেক্ট করে। আপনি যদি এগুলো নোংরা নিয়ে আলোচনা করেন তাহলে মানুষ আপনার পরিবার সম্পর্কে কথা বলা শুরু করবে, তখন কিন্তু আপনার জন্য মঙ্গলজনক কিছু হবে না। আমরা চাই না আপনার মতো একজন সুদর্শন, বাকপটু, ভদ্র, মার্জিত একজন রাজনীতিবিদ শুধু রাজনীতি নিয়ে থাকুন, অন্য কোনো কিছু নিয়ে সমালোচনা করুন। আপনাকে যে মানায় আসিফ সম্পর্কে সমালোচনা করবা এবং এমন একটা স্ট্যাটাস লিখবার, কি লাভ হলো? দেখেছেন তো? তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আসলে আসল জায়গায় কেউ যাচ্ছে না। অপুর যে জবানবন্দি সেটার মধ্যে কতটুকু সত্যতা, অপুর বউয়ের যে জবানবন্দি তার মধ্যে কতটুকু সত্যতা, এগুলো নিয়ে কি আলোচনা করছে না? সবাই দৌড়াচ্ছে হাঁসের মাংসের পিছনে, অ্যাজ ইফ হাঁসের মাংসটা বিরাট কিছু। মানুষ ভুলে যায়, মানুষ তাদের অতীত ভুলে যায়। হয়তো পার্থ সাহেব অনেক বড় লোকের ছেলে ছিলেন, ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, তার বাবার অজস্র টাকা ছিল, তারপরে কিন্তু এত টাকা থাকবার পরেও পার্থর বাবা নাজিবুর রহমান মঞ্জুর সাহেব যতদিন মন্ত্রিত্বে ছিলেন, ঢাকা সিটি কর্পোরেশনে ছিলেন, এমন কোনো সুনাম অর্জন করতে পারেননি। তার মানে এখানেও গলদ আছে। আমি আগেও বলেছি, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে কারোর মধ্যে সততা নাই। এই সততা যতদিন না আসবে, এর আগ পর্যন্ত বাংলাদেশে শান্তি বিরাজ করবে না, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। আমরা যেমন একটা সমাজ চেয়েছিলাম তার ধারে কাছে আমরা এখনো নেই। জানি না সামনে কোন দিকে যাচ্ছে দেশ, আপনারা সবাই জানেন। যদিও রাজনীতি, অর্থনীতি এই সমস্ত নিয়ে কোনো আলোচনা গত দুদিন যাবৎ ছিল না। গত দুদিন যাবৎ আলোচনা ছিল ধানমন্ডির 32, 15ই আগস্ট, সে চ্যাপ্টার ক্লোজ। এখন হয়তোবা নতুন কোনো সূর্যের দিকে আমরা তাকিয়ে থাকবো, নতুন একটা সূর্যোদয় হবে এবং বাংলাদেশে শান্তি ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে, মানুষ মানুষকে প্রতিহিংসা করবে না, একজন আরেকজনের পিছনে লেগে থাকবে না, সবাই থাকবে দেশকে উন্নয়ন করবার জন্য। আমরা সেই দিনের প্রত্যাশায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।